অনুপম খেরের একটা অনুষ্ঠানে একবার ওম পুরী বলেছিলেন, কে জানতো ক্লাস সিক্সে পড়া যে ছেলেটা চায়ের দোকানে কাপডিস হয় সে একদিন ওম পুরী হবে। কে জানতো যে ছেলেটা হোটেলে শোয়ের পর পকেট থেকে খুচরো বের করে মিলিয়ে দেখছিল সেদিনের খাবারের জোগাড় হবে কিনা সেই একদিন বব ডিলান হবে আর নোবেল পুরস্কার পাবে। ট্রাক ড্রাইভার ছেলেটি কিং অফ পপ এলভিস হবে, কে জানতো। কলকাতার রাস্তায় বার্ড কোম্পানির চাকরি করতে করতে ঘুরে বেড়ানো ছেলেটা একদিন অমিতাভ বচ্চন হবে, কেউই ভাবেনি। ওই অনুপম খেরের শোতে একটা দারুণ কথা বলেছিল, লাইফ মে কুছ ভি হো সকতা হ্যায়। উত্তর কলকাতার গৌরাঙ্গ চক্রবর্তী এভাবেই একদিন মিঠুন চক্রবর্তী হয়ে উঠলেন। গোড়ার দিকে একের পর এক নায়ক নায়িকারা মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করতে রাজি হননি। নানাভাবে মিঠুনকে অপমান ও অপদস্থ করেছিলেন তারা। টাকা ছিল না বলে চোরের বদনাম পর্যন্ত তাকে পেতে হয়েছে। ছবি ফ্লপ হলেও তার দায় এসে পড়ত মিঠুনের ঘাড়ে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, সবার আপদে বিপদে পাশে থেকেছেন, বুক চিতিয়ে লড়েছেন। সমস্ত ঘৃণা, অপমান, লাঞ্ছনা, বঞ্চনাকে উপেক্ষা করে লড়েছেন তিনি। হয়ে উঠেছেন গৌরাঙ্গ চক্রবর্তী থেকে আজকের মিঠুন চক্রবর্তী। আজ তিনি ভারতবর্ষের সর্বোচ্চ সিনে সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ অভিনেতার স্বীকৃতি। আলোর নিচে যেমন অন্ধকার লুকিয়ে থাকে, তেমনি মিঠুন চক্রবর্তীর যাবতীয় সাফল্যের আড়ালে রয়েছে তীব্র অপমান, বঞ্চনা, নেপোটিজম। আজ আমরা মিঠুন চক্রবর্তীর নানান অজানা কথা আপনাদের সামনে তুলে ধরছি এই পর্বে। ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। মিঠুন চক্রবর্তী সত্যিই বড় অদ্ভুত একজন ফিল্মি ব্যক্তিত্ব। সাকসেসের ৭০% ভাগ্য আর বাকিটা হার্ড ওয়ার্ক, এই বাক্যটা তার ক্ষেত্রে ম্যাজিক রিয়েলিজমের মতোই। নেপোটিজম, ক্ষমতাশালীদের গুন্ডামো সবকিছুকে একেবারে নস্যাৎ করে কিভাবে লড়তে হয় মিঠুন দেখিয়ে গেছেন। কিন্তু যখন প্রশ্ন করা হয় কপালে হাত রেখে, তিনি বলেন, সবই এই ৪ আঙুল। জোড়াবাগানের পঞ্চানন দাসের ব্যায়ামাগারে নিয়মিত শরীরচর্চা করতেন। কলেজ জীবনে কুস্তিগির হিসেবেও বেশ নামডাক হয়েছিল। এবারে সাহস করে একটা কথা বলি, আরো আগে যদি জন্মাতেন, সমিত ভঞ্জকে হয়তো টাফ কম্পিটিশনে ফেলে দিতেন। অরণ্যের দিনরাত্রির হরি, গণদেবতার অনিরুদ্ধ যদি তিনি করতেন, কেমন হতো? তিনি নাকি কখনোই কাউকে ফেরাননি। সবাই বুঝে গেছে তিনি এমন একজন যাকে সামনে দাঁড় করিয়ে দিলেই মনে হয় চলে। টেলিভিশনের ক্ষেত্রে তিনি নাচের রিয়েলিটি শো করেছেন, গানের রিয়েলিটি শো সঞ্চালনা করেছেন, কুইজ করেছেন, রান্নার শো করেছেন, কি করেননি? রাজনীতির ক্ষেত্রেও দেখা গেছে তিনি মনে হয় কোনো দল করা বাকি রাখেননি। তবু তার মনস্তত্ত্ব বোঝা অত সহজ নয়। নেচে রোজগার করা লক্ষাধিক টাকা দুস্থদের মধ্যে বিলিয়ে দিয়েছেন, প্রাণপাত করেছেন থ্যালাসেমিয়ার জন্য। জীবনের সেকেন্ড ইনিংস চলছে তার। পারিবারিক ছবি করে বাংলার বক্স অফিসের বাজি হয়ে উঠেছেন এখন। লক্ষ্য করলে দেখবেন তার গোটা জীবনটা জুড়েই দ্বন্দ্ব, বৈপরীত্য চলছে। সম্পর্কের ক্ষেত্রে মিঠুনের নামে অনেক উড়ো ভাষা ভাষা খবর আসে। জীবনের প্রথম ফিল্মের অভিনয়ের সময় খানদানি পরিবারের এক বাঙালি অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়ায়। ফিল্ম ইনস্টিটিউশনে পড়ার সময়ও এক অভারতীয়ের সঙ্গেও নাকি জড়িয়েছিলেন। এরপরেও একাধিক অফিসিয়াল ও রহস্যময় বিয়ে। অক্ত কি আওয়াজ সিনেমায় গুরু গুরু গানটা এমনই একটা উপন্যাস যে এরকম ঘটনা সারা পৃথিবীতে আর কটা আছে বলাই মুশকিল। মিঠুন চক্রবর্তী লিপে গানটা গেয়েছিলেন কিশোর কুমার। একদিন পরেই তিনি মারা যান। হিসেব অনুযায়ী কিশোরের শেষ ডুয়েট এটাই। যোগিতা বালির সঙ্গে কিশোর কুমারের দাম্পত্য জীবন টিকেছিল অতি অল্প দিন। কিশোরের খামখেয়াল আর বিভিন্ন টানাপোড়েনে সেটা ভেঙেও যায়।
এদিকে মিঠুনের সঙ্গে হেলেনা লিউকের বিচ্ছেদের পর মিঠুন যোগিতা কাছাকাছি আসেন। তারপর বিয়ে। এরপর মিঠুনের লিপে গান গাওয়াই বন্ধ করে দিয়েছিলেন কিশোর, কিন্তু পরে একের পর এক কালজয়ী গান মিঠুনের লিপে গেয়েওছিলেন। কিশোর কুমার বুদ্ধিমান লোক, বুঝেছিলেন মিঠুন তখন ১ নম্বর নায়ক, এক্ষেত্রে তার নিজের কেরিয়ারেরও প্রভাব পড়তে পারে। একবার যোগিতা বালিকে কেন্দ্রে রেখে বাপি লাহিড়ির সুরে গুরু গুরু গানটার কথা ভাবুন। ছবির নায়ক তার বর্তমান স্বামী, আর লিপে তার শেষ, এমনকি একরকম নিজের শেষ গান গাইছেন প্রাক্তন স্বামী। দুজনেই বাঙালি। একজনের প্রতি নেপোটিজম কিছুটা কাজ করলেও পরে নিজের যোগ্যতায় রাজত্ব করেছেন, আরেকজন নেপোটিজমের ধারে কাছে না গিয়েও লড়ে সম্রাট হয়েছেন। এদিকে মিঠুন তখন জড়িয়েছেন শ্রীদেবীর সঙ্গে সম্পর্কে, সেই নিয়ে টানমাটাল। সেসব শুদ্ধই আবার গানটার শুটিং হয়েছিল। মানসিক টানাপোড়েনে প্রায় শেষ হয়ে যাচ্ছেন যোগিতা, মিঠুন, শ্রীদেবীও। এমনকি শোনা যায় দরজা বন্ধ করে আত্মহত্যা অবধি করতে গিয়েছিলেন যোগিতা। ঠিক সময়ে পৌঁছে তাকে উদ্ধার করেন মিঠুন, আর কখনো তাকে ছেড়ে যাননি। এই একটা গানের পিছনে এত টানাপোড়েন। এত কিছুর পরেও কিশোর কুমার সম্পর্কে মিঠুনকে কিংবা মিঠুনের সম্পর্কে কিশোর কুমারকে কখনোই সেভাবে মুখ খুলতে দেখা যায়নি। মিঠুন চক্রবর্তীর সঙ্গে অনেক মিথ জড়িয়ে রয়েছে। এক, তাঁর ভয়াবহ স্ট্রাগলের জীবন। এ বিষয়ে নিজেও কখনো বিশেষ মুখ খোলেননি। বলেন, তাহলে স্ট্রাগলাররা ভয় পেয়ে যাবে। সিনেমায় তার আসাটাই তো আচমকা। বিরাট কম্পিটিশনে নিজের অভিনয় দিয়ে সবাইকে মুগ্ধ করেও স্রেফ নকশাল আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন বলে তাকে শটান বাদ দেওয়া হয়। কিন্তু তিনি লুকোননি, অকপটে সত্যিটাই বলেছিলেন যে কেন কলকাতায় সুযোগ থাকা সত্ত্বেও কলকাতার বাইরে। আবার স্ট্রাগল। মৃণাল সেনের সঙ্গে প্রথম ছবি মৃগয়া, প্রথম ছবিতে জাতীয় পুরস্কার। আর এই জাতীয় পুরস্কার পাওয়ার পরে একজন সাংবাদিক তার যখন সাক্ষাৎকার নিতে আসেন, তখন মিঠুন তাকে সরাসরি জানান, সাক্ষাৎকার দেব, কিন্তু আমাকে কিছু খেতে দিতে হবে। সেই সাংবাদিক মিঠুনকে খাইয়েছিলেন, কিন্তু সেদিন আবেগঘন হয়ে তার সাক্ষাৎকার নিতে পারেননি, নিয়েছিলেন পরের দিন। অনেকদিন কোনো সুযোগ না পাওয়া, আরও স্ট্রাগল। পেটার সুযোগ দুয়েরই দায়ে স্পট বয়ের কাজ নিলেন। অমিতাভ বচ্চনদের ব্যাগ অব্দি ঠেলাঠেলি করতে হলো। বোম্বেতে কখনো আন্ডার কনস্ট্রাকশন সাইটে ঘুমিয়ে, ফুটপাতে বাতিল কাপড় বিক্রি করে পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে প্রথম বিভাগে স্বর্ণপদক নিয়ে পাশ করেন মিঠুন। রানা রেজ ছদ্মনামে ছোটখাটো মডেলিংও করেছেন। ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকার একবার একটা কথা বলেছিলেন, সত্যি মিথ্যে জানা যায় না। বোম্বের একটা মাঠে প্র্যাকটিস করতেন তারা। তারা একদিন দেখলেন ৬ ফুট লম্বা একটি ছেলে পাঁচিল টপকে বাড়িতে ঢুকছে। ছেলেটির মতলব নিশ্চয়ই সুবিধে নয়। তারা ছেলেটিকে পাকড়াও করেন। পরে জানা যায় সে বাড়ি ভাড়া দিতে পারত না বলে গোপনে সেই বাড়িতে ঢুকত। সিনেমার লাইনে স্ট্রাগল করছে ছেলেটি। তবে শোনা যায় এই ক্রিকেট মাঠের ধারে হাসপাতালের হোস্টেলে এক ছাত্রকে ম্যানেজ করে কিছুদিন কাটিয়েছিলেন মিঠুন। শর্ত ছিল ভোর ৬টার আগে হোস্টেলের পিছন দিক দিয়ে পালাতে হবে, আর সন্ধ্যে ৬টার পর পিছনের পাঁচিল টপকে ঢুকতে হবে। সেই মাঠে তখন নেট প্র্যাকটিস করতেন বেঙ্গ সরকার। লম্বা কালোপানা মিঠুনকে দেখে তাদের জোর সন্দেহ হয়েছিল। কি না সহ্য করেছেন। মুম্বাইয়ের ফুটপাথে রাত্রে যখন শুতেন, একবার এক পুলিশ জোর করে তার সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করেন। পরে যখন গাদাগাদি করে বিচ্ছিরি স্যাঁতসেঁতে একটা ঘরে কয়েকজন মিলে থাকতেন, একদিন একটা ধেড়ে ইঁদুর মিঠুনকে দিয়েছিল কামড়ে। রক্তারক্তি কাণ্ড। সে ঘরে থাকতেন এক দক্ষিণ ভারতীয়। মিঠুনের চেয়ে বেশি টাকা দিতেন বলে তিনি চৌকিতে ঘুমোতেন, আর মিঠুন ঘুমোতেন মেঝেতে। একদিন ক্লান্ত মিঠুন সেই রুম পার্টনারের খাটে ঘুমিয়ে পড়েন। সারাদিন ক্যাও ম্যাও করে জ্বালিয়ে মারেন সেই দক্ষিণী ভদ্রলোক। সেই ভদ্রলোক থেকেই গেছেন অগ্নিপথের প্রবাদ প্রতিম কৃষ্ণ আয়ার নারিয়েল পানিওয়ালার মধ্যে। গায়ের রং নিয়ে কুৎসিত অপমানেরও শিকার হয়েছেন। এক সময়ে ভাবেন, যদি ভিলেনের চেষ্টা করা যায়। ফুল খিলে হাই গুলশন গুলশন ছবিতে নায়ক ঋষি কাপুরের হাতে মারও খান। এক পরিচালক তাকে বলেছিলেন, তোমাকে জামা কাপড় পরালে কেমন দেখাবে সেটাই তো বুঝতে পারছি না। জিতেন্দ্র বলেছিলেন, এই কালিয়া নায়ক হলে তিনি অভিনয়ই ছেড়ে দেবেন।
মানহুস বা অপয়া বলেছিলেন রাজেন্দ্র কুমার। একটা জিমের মেম্বারশিপ নিয়েছিলেন যাতে সকালে উঠে টয়লেটে যেতে পারেন। ৮-এর দশকে সিনেমা থেকে শুরু করে গান সবকিছুই কেমন যেন ক্রমশ খারাপ হয়ে যাচ্ছিল। সেই দায় যেন অনেকটাই ঘাড়ে পড়ে গেল বাপি লাহিড়ী আর মিঠুনের। একগাদা খারাপ কাজের আড়ালে দুজনের অসাধারণ কাজগুলো ঢাকা পড়ে গেছে। অমিতাভ বচ্চন তখন প্রায় অস্থে। ঋষি কাপুর নিজস্ব একটা জায়গা ধরে রেখেছেন। ডুবে যাওয়া রাজেশ খান্না হঠাৎ কয়েকটা হিট দিয়ে দিলেন, তার মধ্যে অন্যতম ডিস্কো ড্যান্সারও। অদ্ভুত কয়েকটা নাচের ছবি করে আবার হিট জিতেন্দ্র। মিঠুন যখন সুপারহিট, তখন তার গাদা গাদা ছবি রিলিজ হয়। হিট তো বটেই, ফ্লপও হয়েছিল অজস্র। সবাই তখন মিঠুনকে চাইতো, তিনি মানেই ছবি চলবে। অতএব মূল ভূমিকা ছাড়াও অত্যন্ত খারাপ গেস্ট অ্যাপিয়ারেন্স, নাম কা ওয়াস্তে মুখ দেখানো, এগুলোও করেছেন প্রচুর। হিন্দি ছাড়াও উড়িয়া, ভোজপুরি এসব সিনেমাও তার মধ্যে আছে। হেমা মালিনীর ডিরেকশনে এ দিল আসনা হ্যায়, যেটা পরে মুক্তি হতে পারত শাহরুখ খানের প্রথম সিনেমা, সেখানে হয়তো বক্স অফিসের কথা ভেবে মিঠুনকে গেস্ট অ্যাপিয়ারেন্সে রাখা হয়েছিল। অনেক পরে উড়িয়া ছবি শহর জ্বলছেতেও জঘন্য একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করেছেন। বিতর্কিত রাজনৈতিক জীবন হলেও কখনো কাউকে নিয়ে খারাপ কথা বলেননি। কাউকে হেয় করা তো দূরস্থ, সবাইকে সম্মান দিয়ে কথা বলেছেন। কতজন যে এই ইন্ডাস্ট্রিতে তার কাছ থেকে সাহায্য পেয়েছেন বলে শেষ করা যাবে না। এটা দ্বিতীয় মিথ, মিঠুন কা ওয়াদা। তিনি নিঃস্বার্থভাবে অন্যের উপকার করেছেন, তাতে তার নিজের ক্ষতি হলেও দুবার ভাবেননি। সিমি গাড়িওয়ালা একবার ছবি পরিচালনা করবেন বলে ঠিক করেন। পছন্দ ছিল বিনোদ খান্না, ছবির নাম রুখসাত। ছবির শুটিং যখন শুরু হয়, সিমি জানতে পারেন তার ছবির নায়ক বিনোদ সংসার আর বলিউড ছেড়ে উশোর আশ্রমে সন্ন্যাসী হয়ে চলে গেছেন। সিমির তো মাথায় হাত। তিনি প্রথমে অমিতাভ বচ্চনের কাছে যান, তারপর ঋষি কাপুরের কাছে। অনুরোধ করেন তার ছবিতে অভিনয় করতে, কিন্তু কেউই সময় দিতে পারলেন না। রাজ বব্বরের কাছে গিয়েও কোনো সাহায্য পেলেন না, কারণ সেই মুহূর্তে আমেরিকা গিয়ে ছবি শুটিং করা সম্ভব ছিল না রাজ বব্বরের। এমন এক পরিস্থিতিতে কেউ সিমিকে বলে মিঠুনের কথা। সে সময় মিঠুন একদম কেরিয়ারের তুঙ্গে, কিন্তু ইন্ডাস্ট্রিতে সবাই জানতেন এরকম বিপদে যদি কেউ সাহায্য করেন তাহলে সেটা মিঠুনই করবেন। সব শুনে আশ্বস্ত হলেন মিঠুন, কদিন সময় চেয়ে নিলেন। শেষ অবধি মিঠুনই এই ছবিতে নায়কের অভিনয় করেন। নিজের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে তিনি সিমির পরিচালক হওয়ার স্বপ্ন পূরণ করেন। কিন্তু বক্স অফিসে চূড়ান্ত ফ্লপ হয় রুখসত। সেই ছবিতে শেষবারের মতো অভিনয় করেন সিমি। এই ছবি থেকে মিঠুনেরও পাওয়ার কিছু ছিল না, তবু তিনি সিমির পাশে দাঁড়িয়েছিলেন নিজের লাভ ক্ষতির হিসেব না করেই। বলিউডে মিঠুনের দৌলতেই পরিচিতি পান নাদিম শ্রাবণ জুটি। ১৯৮৯ সালে রিলিজ করে আজিজ সেজওয়ালের ছবি ইলাকা। তারকাখচিত এই ছবিতে মিঠুন ছাড়াও ছিলেন ধর্মেন্দ্র, রাখি, সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, অমৃতা সিংহ, অমরিশ পুরী, ওম পুরী আরও অনেকে। ছবিতে সঙ্গীতের দায়িত্বে ছিলেন নাদিম শ্রাবণ। তারা এর আগে হিন্দি ছবিতে সুর দিলেও সেসব ছিল বি গ্রেডের ছবি। ইন্ডাস্ট্রিতে সে সময় একটু জায়গা পাওয়ার জন্য একেবারে মরিয়া হয়ে লড়ছেন নাদিম শ্রাবণ। জানতে পারেন মিঠুন সবাইকে সাহায্য করেন, তার কাছে গেলে ব্রেক মিললেও মিলতে পারে। মিঠুনের কাছে গিয়ে সব কথা পারলেন নাদিম শ্রাবণ। তাদের আশ্বস্ত করেছিলেন মিঠুন, বলেছিলেন সুযোগ পেলেই তিনি ওদের ডেকে নেবেন। কথা রেখেছিলেন মিঠুন। তাকে যখন ইলাকা ছবির জন্য সুরকারদের নাম বলতে বলা হয়, তিনি সঙ্গে সঙ্গে নাদিম শ্রাবণের নাম সুপারিশ করেছিলেন। ১৯৮৯ সালে শুটিং হচ্ছিল মেরি জবান ছবির। প্রথমে ছবির নাম ছিল জবান, পরিচালক শিবু মিত্র। ছবিতে মিঠুন ছাড়াও ছিলেন শশী কাপুর, বিনোদ মেহরা, রঞ্জিত ভাড়া, কিমি কাটকর, তনুজা। কিন্তু সমস্যা বাঁধে অভিনেতাদের ডেট নিয়ে, কারণ এই তারকাদের মধ্যে প্রায় সবাই তখন পরিচালনার কাজে ব্যস্ত ছিলেন। শশী কাপুর পরিচালনা করছিলেন আজুবা, বিনোদ মেহরা পরিচালনা করছিলেন গুরুদেব, আর রঞ্জিত সে সময় কারনামা ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন। তাই এক এক তারকা এক এক রকম ডেট দিতে থাকেন। সবাইকে হ্যান্ডেল করতে গিয়ে শিবু পড়লেন মহা সমস্যায়। একসঙ্গে কাউকে আর পান না, ক্রমশ পিছোতে থাকে ছবির কাজ। এ সময় একদিন তার কাছে দেরির কারণ জানতে চাইলেন মিঠুন। সব শুনে বললেন বাকিদের সময় মতো শুটিং শিডিউলে ফেলতে। তিনি নিজে ঠিক সেই সময়ে হাজির হয়ে যাবেন, শুধু তাকে কিছুদিন আগে জানাতে হবে।
সেভাবেই শুটিং হলো। শশী, বিনোদরা প্রথমে সময় নিলেন। তাদের সময় মতো নিজের শিডিউল তৈরি করলেন মিঠুন। যদিও এই কাজ ছিল ইয়ার্কির নয়, তবুও মহাব্যস্ত মিঠুন পরিচালকের জন্য নিজের ব্যস্ততার সঙ্গেও আপোস করেছিলেন। মিঠুনের এই সাহায্য মনে রেখেছিলেন পরিচালক শিবু মিত্র। ছবির নাম পাল্টে তাই করে দিয়েছিলেন মেরি জবান। হেয়ার স্টাইলের দিক থেকে বলিউডের সবথেকে বেশি ঢেউ তুলতে পেরেছিলেন অমিতাভ বচ্চন আর মিঠুনই। অমিতাভের কানঢাকা চুল যখন প্রবল জনপ্রিয়, প্রায় সব তারকাই তখন দিয়েছিলেন বচ্চন ছাট। এমনকি তার চিরপ্রতিদ্বন্দ্বী রাজেশ খান্নাও। পরে সারা ভারত বেজায় মজেছিল মিঠুন কাটে। তিনি একদম চুল উড়িয়ে দিয়েছিলেন। রাজেশ খান্না পরে মিঠুন কাটে শিফট করেছিলেন। এখনো কলকাতার পুরনো সেলুনের মালিকেরা দাবি করেন, একসময় বিরামহীন তারা ভক্তদের মিঠুন কাট দিয়ে গেছেন। এমনই পপুলার ছিল সেই হেয়ারস্টাইল। বারবার খারাপ ব্যবহার আর অপমান সহ্য করা মিঠুনকে আরেকবার মামুলি একটা গাড়িতে সাধারণ স্পট বয়ের সঙ্গে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন তিনি সবে সবে নাম করতে শুরু করেছেন। বড় স্টারদের সঙ্গে হলে সেটা কিন্তু কখনোই হতো না। তিনি হয়তো সহজভাবে সেটা নিয়েছিলেন। এমন সময় সেখানে গাড়ি নিয়ে এসে তাকে লিফট দেন অমিতাভ বচ্চন। একজন স্টার ওরকম ব্যবহার পাবে সেটা তার হজম হয়নি। তিনি নিজেও স্ট্রাগল করেছেন। একসময় ডুবন্ত কেরিয়ার বাঁচাতে মিঠুনেরই পিঠে চড়েছিলেন অমিতাভ। এমনকি এই বঙ্গ সন্তানের অভিনয় দক্ষতায় এতটাই ভয় পেয়েছিলেন যে গঙ্গা, যমুনা, সরস্বতী থেকে নিজে উদ্যোগ নিয়ে মিঠুনের ৩টে দৃশ্য বাদ দিয়ে দেন। মিঠুন কিচ্ছু বলেননি। তখন তিনি অমিতাভের চেয়েও বড় স্টার। অগ্নিপথেও অমিতাভের সঙ্গে সমানে সমানে টক্কর দিয়ে গেছেন। বরং কিছু দৃশ্যে অমিতাভকে প্রায় খেয়েই ফেলেছেন মিঠুন। এরপরে অমিতাভ আবার লাইমলাইটে চলে গিয়ে অসাধারণ সেকেন্ড ইনিংস শুরু করেন। মিঠুন চলে যান অনেক পেছনে। রক্ত আর যাবে কোথায়? মিঠুনের ৩ ছেলেই নেমে গেলেন রূপালী জগতে। বড় ছেলে মহাক্ষয় বা মিমো যখন প্রচুর খেটেও ব্যর্থ হলেন, মিঠুন উদাহরণ দিতেন সেই অমিতাভেরই, যিনি পরপর ফ্লপের ধাক্কা সামলে আবার ঘুরে দাঁড়িয়েছিলেন। অমিতাভ যখন কুলির দুর্ঘটনার সময় যমের সঙ্গে যুঝছেন, কালীঘাটে নিজের বুক চিরে রক্ত দিয়েছিলেন মিঠুন। ৩০০-রও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ২৭০টা বক্স অফিসে টাকা তুলে দেওয়া আর স্টারডাম রাখার জন্য হলেও বাকি ৩০টা করেছেন নিজের জন্য। সেই ছবিগুলোতে তার অভিনয় দেখলে বোঝা যায় তিনি কত বড় মাপের অভিনেতা। মজার কথা, সেই সংখ্যাটা হাতে গোনা। মৃগয়া, উপলব্ধি, কলঙ্কিনী, কঙ্কাবতী, তাহাদের কথা, তিতলি, শুকনো লঙ্কা, নোবেল চোর, চিঙ্গারি, এক নদীর গল্প, লাল পাহাড়ি। ৩টে জাতীয় পুরস্কার এসেছে যখনই অভিনেতা হিসেবে নিজেকে ভেঙেছেন। হিন্দি বিবেকানন্দ সিনেমাতে রামকৃষ্ণের অভিনয়টাও কি অসাধারণ করেছিলেন। জাতীয় পুরস্কার এমনি এমনি পাননি তিনি। এই চরিত্রে মিশে যাওয়ার জন্য দিনের পর দিন নিরামিষ খেতেন, মাটিতে ঘুমোতেন। নিজেকে ঢেলে দিয়েও শুকনো লঙ্কার চিনু নন্দীর জন্য জাতীয় পুরস্কার না পাওয়ায় খুব হতাশ হয়েছিলেন। বলেছিলেন ওসব পেতে গেলে নিয়মিত দিল্লি যেতে হয়। আবার দাদাগিরিতে যখন জনতা তাকে বলেছিল, আমরাই আপনাকে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা দিয়ে দিলাম, তখন শিশুর মতো উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। একটা ছবির কথা কেউ বলে না, সেটা হলো ব্রাত্য বসুর রাস্তা। তিনি তখন বোম্বেতে সাম্রাজ্য হারিয়েছেন, আবার ফিরেছেন বাংলায়। তখন তার গুরু বলে একটা সুপারহিট সিনেমার পাশাপাশি রাস্তাও মুক্তি পায়। গুরুতে নায়ক হলেও রাস্তায় করেছিলেন বয়স্ক, কামুক আর ধূর্ত এক রাজনৈতিক নেতার ছোট্ট চরিত্র। রজতাভ দত্তের রাজনৈতিক দাদার রোল, কি দারুণ সেই অভিনয়! কিংবা কাছাকাছি সময়ে হিন্দিতে চিঙ্গারি ছবিতেও ভণ্ড এক পুরোহিতের চরিত্রে অসাধারণ অভিনয় ছিল তার। ফাটাকেষ্ট ইত্যাদি তো অনেক পরের ব্যাপার। যতই হাসাহাসি করি না কেন কিংবা বাজারি পপুলার কালচারের ফ্রন্টে তাকে রাখি না কেন, বাংলা ইন্ডাস্ট্রিকে তিনিই তখন টানছিলেন। কিন্তু তিনি কি পেয়েছেন ইন্ডাস্ট্রি থেকে? তাকে নিয়ে ঠিকঠাক মূল্যায়ন আদৌ হয়েছে? পরবর্তীতে সলমন খান কিংবা অক্ষয় কুমারদের ছবিতেও সাইড রোলগুলো করেছিলেন। লক্ষ্য করলে দেখবেন নায়কের দায়িত্বমুক্ত হয়েও কি দাপট সেখানেও। মাঝে টেলিভিশনে অ্যাঙ্কারের ভূমিকায় অনেকবার এলেও সেখানেও তিনি ব্যর্থ। এক ড্যান্স বাংলা ড্যান্স ছাড়া জি বাংলার গোল্ডেন ভয়েস, দাদাগিরি
সব ব্যর্থ। তিনি নিজে রাঁধুনি, সেই জিনিসটাকে কাজে লাগিয়ে তাকে সঞ্চালক করে একটা বাংলা চ্যানেলের রান্নার শো, রান্নাঘরে রকস্টারও মিঠুন ব্যর্থ। কত কাণ্ড হয়ে গেল। সারদা কাণ্ডের নাম জড়িয়ে যাওয়ার সব টাকা তিনি সোজা ফেরত দিলেন, তারপর অভিমান করে চলে গেলেন আড়ালে। এরপর 3টে ছবি নিয়ে বেশ আলোচনা হলো। এক নদীর গল্প, নকশাল আর তাসখন ফাইলস। অসম্ভব ভালো অভিনয় 3টেতেই। আসলে সুপারস্টার হতে গেলে যা যা করতে হয়, বিরাট হাবভাব, অধ্যত্ব দেখানো, বেহিশেবি জীবনযাপন, ওয়েট রেখে কথা বলা, বিরাট বিরাট সেমিনার কিংবা ইন্টারভিউতে ইন্টেলেকচুয়াল কথা বলা, মিঠুন কিচ্ছু করেননি। তিনি যেমন সেরকমই রয়ে গেছেন, থাকতেও চান। কলকাতার রোয়াকে আড্ডা মারা ছেলে থেকে তিনি বেরোতে চান না, ঠিক যেন দো আনজানের মতো। অবলীলায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চেও ছুড়ে দেন, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। তিনি তো এসেছিলেন ছকভাঙা নায়ক হিসেবে, অমিতাভ বা রাজেশ খান্নার মতো ক্যারিশমা নিয়ে নয়, বরং কালো, লম্বা, খারাপ কণ্ঠস্বরের ঘরোয়া ছেলেটাই সবার মন জয় করেছিল। অন্যায় অবিচারের ঘনশ্যাম আর মিঠুন চক্রবর্তী অভিন্ন। তিনি বলেন, কলাপাতা, লুচি, ছোলার ডাল যদি এখনো কোনো বিয়েবাড়িতে পাওয়া যায়, তিনি সবার আগে ছুটবেন। তাকে নিয়ে মজা করে বলা হতো গরিবের অমিতাভ বচ্চন। সে অমিতাভকেও ছাড়িয়ে গিয়েছিলেন একদিন। রাশিয়া, কাজাখস্তানে তার বিপুল ফ্যান ফলোয়িং। রাজ কাপুর ছাড়া আর কোনো ভারতীয়ের এমনটা নেই। তিনি এয়ারপোর্টে ল্যান্ড করলে লাখ লাখ লোক জমে যায়। মিটিং বাতিল করেন স্বয়ং প্রেসিডেন্টও। কিন্তু এই মিঠুন না, আড্ডাবাজ, সরল, প্রচুর লড়াই করে রোগে ভোগা, নিজের চেষ্টায় দুর্দান্ত আরবাসি বাজাতে শেখা গৌরাঙ্গকেই পছন্দ করেছিলেন শ্রীদেবী। প্রথম গুরু মৃণাল সেনের নাম শুনলে এখনো তিনি মাথা নত করেন। সে মৃণাল স্যার বারবার তার কাছ থেকে দেশলাই চাইতেন, মনের ভুলে আর ফেরত দিতেন না। নাকি তিনি বুঝেছিলেন মিঠুনের আলাদা করে দেশলাই লাগে না।